নমস্কার, আপনাদের সামনে আজকের হাজির আবার প্রতিদিনের মতন একটি নতুন প্রতিবেদন নিয়ে। আজকের প্রতিবেদনটি একটু আলাদা। তার আগে আমি বলে নিই, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি বা আমি কোনো রাজনৈতিক দলের মতাদর্শকও নয়, কিন্তু প্রত্যেকটা মানুষই ভারতবর্ষের রাজনীতির সাথে যেভাবেই হোক জড়িত আছেন। যদি বলেন কেন, সেই নিয়ে কিছু কথা বলবো। এবং সর্বপ্রথম আমরা যে এলাকায় বসবাস করি, রাজনৈতিক দলের কোনো না কোনো প্রতিনিধি থাকে। যেরকম প্রথম স্তরের হচ্ছে শহর অঞ্চলে পৌর প্রতিনিধি এবং গ্রাম অঞ্চলে পঞ্চায়েত সদস্য। আমরা কোনো সমস্যা বা কোনো প্রয়োজন হলে আমরা এদের কাছেই যাই। তাই এই দুজনকে নিয়েই আমি কথা বলবো। এবং সব থেকে ভয়ানক কথা হচ্ছে, যেটা বলতে যাচ্ছি, যেটা নিয়ে আলোচনা করব, যে এই পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলররা কেন দুর্নীতিগ্রস্ত হয়, এর পিছনে কি কারণ। এর পিছনে সমাজ ব্যবস্থার একাংশ দায়ী এবং আমরা সাধারণ মানুষও অনেকটা দায়ী। সেটাই, এদের দিকে সবাই আমরা আঙ্গুল তুলে বলি অমুক কাউন্সিলর দুর্নীতিগ্রস্ত, অমুক পঞ্চায়েত সদস্য দুর্নীতিগ্রস্ত, কিন্তু এদের পিছনের রহস্যটা কেউ কিন্তু বলে না। তা আমি আজকের এই ভিডিওতে সেই রকমই কিছু ঘটনা বলবো। আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আপনারা তুলে ধরবেন, মাথা পেতে আপনাদের কাছে মেনে নেব যদি আমার কোনো ভুল হয়, এবং মাথা নত করে আপনাদের কাছে স্বীকৃতি দেব যে হ্যাঁ, এটা আমার ভুল ছিল। যাই হোক, আলোচনার পর্বে চলে আসি। আলোচনাটা কি দেখুন, আমরা অনেকেই দেখি এলাকায় কিছু খারাপ হোক ভালো হোক, আমরা সবসময় কোনো পৌর প্রতিনিধির দিকে আঙ্গুল তুলি। কীরকম আঙ্গুল তুলি? না, উনি এই সাহায্যটা করতে পারলেন না, উনি ওটা করতে পারলেন না, ওই কাজটি উনি সম্পূর্ণ করতে পারেননি, উনি খারাপ কাউন্সিলর, উনি গ্রহণযোগ্যতা নেই, ওনার কোনো দাম নেই, উনি আমার বাড়ির সামনে ড্রেনটা করতে পারেনি, উনি আমার বাড়ির রাস্তাটা করতে পারেনি, বা কোনো এমন কোনো বিপজ্জনক কোনো যে কারো জীবনে ঘটে গেছে, সেই মানুষের পাশে উনি সঠিকভাবে দাঁড়াতে পারেননি। কেন? তার জন্য দায়ী করি। এবং তার থেকে বড় কথা, ওনাকে আমরা কোনো কোনো কারণে দুর্নীতিগ্রস্ত বলে থাকি। এই দুর্নীতিগ্রস্ত হওয়ার পিছনে একটি কাহিনী আছে। যদি বলেন কেন, কীরকম, সেই কথাগুলো আমি তুলে ধরছি। প্রথম, আগে ভাবুন তো, উনি আপনার সার্ভেন্ট যদি মনে করেন, মানে আপনার চাকর যদি মনে করেন, আপনি বছরে একবার ভোট দিয়ে ওনাকে প্রতিনিধি বানিয়েছেন, এবার আপনারকে পরিষেবা দিতে বাধ্য এবং আপনার এলাকার সর্বোচ্চ পরিষেবা উনি দেবেন, এটাই আপনি আশা করে থাকেন। এই পরিষেবার মধ্যে কি? পরিষেবার মধ্যে আপনার বাড়ির জল নিকাশের যে ড্রেনটি, সেটি ঠিক আছে কিনা, আপনার রাস্তায় আলো জ্বলছে কিনা এবং রাস্তায় এবড়োখেবড়ো আছে কিনা, এগুলো এই ধরনের কাজ এবং প্রশাসনিক দিকটা ওনার দেখার দায়িত্ব। কিন্তু আমরা সাধারণ মানুষরা কি করি, সেটা একবার কোনো দিন ভেবে দেখেছেন? ধরুন এলাকায় একটি গণ্ডগোল হলো, এবারে দুপক্ষের মধ্যেই দোষ ত্রুটি আছে। যখনই ওই ব্যক্তি ন্যায্য কথা বলবে যে তোমার এই অন্যায়ের জন্য এই ঘটনা ঘটেছে, তোমার এই অন্যায়ের জন্য ঘটনা ঘটেছে, একটা জনগোষ্ঠী ওই কাউন্সিলরের বিরোধিতা করি আমরা, কেননা উনি ন্যায় কথা বলেছেন। উনি যদি তা না হয়ে যে দিকটা পাল্লা ভারী আছে সেই দিকটার হয়ে কথা বলেন, আমরা তখন বাহবা দিই, না আমাদের কাউন্সিলর ঠিক আছে। এটা কিন্তু ঠিক নয়। দুর্নীতিগ্রস্ত প্রথম আমরাই বানাচ্ছি। বা আমাদের কারো ছেলেপেলে মাঠে ঘাটে মদ্যপ অবস্থায় আছে বা নেশা করে বেড়াচ্ছেন, সেখান থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেল। পুলিশ যখনই তুলে নিয়ে গেল, আমরা ওই কাউন্সিলরকে ফোন করি, দাদা আমার ছেলেটিকে তুলে নিয়ে গেছে, আপনি একটু ফোন করে ছাড়িয়ে দিন। কেন কেন বলতে যান আপনি? তখন আপনার মনে হয় না যে আপনিও একজন দুর্নীতিগ্রস্ত? কেন বলবেন কাউন্সিলরকে সুপারিশ করতে থানাতে? পুলিশের দিকেও আঙ্গুল তোলেন। এবং দ্বিতীয়ত কথা, কাউন্সিলরের দিকেও আঙ্গুল তোলেন, কোনো রাজনৈতিক দলের দিকেও আঙ্গুল তোলেন, সে যে দল হোক।
সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যেই আপনার এলাকার প্রতিনিধি থাক না কেন, আপনার তো প্রথম বোঝা উচিত যে আপনার ছেলে যে জায়গায় দাঁড়িয়ে মদ্যপান করছিল বা গালাগালি করছিল, গালিগালাজ করছিল, করা উচিত না। আপনার ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেছে, ঠিক করেছে। আপনি কি তা করেন? আপনি তখন পিতা মাতার যে মোহ মায়া, সেই মায়ায় পরে আপনি গিয়ে কাউন্সিলরের দ্বারস্থ হন এবং কাউন্সিলরকে পুলিশকে সুপারিশ করতে বলেন, যার জন্য আপনার ছেলেকে যেন ছেড়ে দেয়। প্রথমে এই একটা কথা। দ্বিতীয়ত কথা, প্রতিদিন কাউন্সিলরের অফিসে বহু লোকের সমাগম হয়। কারো এই সার্টিফিকেট লাগবে, কারো এটাই লাগবে, কারো এই সই করতে হবে, কারো হয়তো কোনো অসুস্থ ব্যক্তির জন্য হসপিটালে একে ভর্তির ব্যবস্থা করে দিন। এরকম নানা রকম সমস্যা নিয়ে আমরা যাই বা সবাই যেয়ে থাকে। তার মধ্যে দেখা যায় প্রতিনিয়ত এলাকার থেকে 2-4 জন ব্যক্তি, খুব যারা দারিদ্র, তারা গিয়ে মেডিসিনের কাগজ নিয়ে যায়। আমার বাড়ির, আমার নিজের চোখে যেগুলো দেখা, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি যে আমার মা অসুস্থ বা আমার বাবা অসুস্থ, আমার অবস্থা খুব খারাপ, আপনি আমাকে আর্থিক সাহায্য করুন বা এই ওষুধগুলো কিনে দিন। ওষুধটা কিনতে দেখা যাচ্ছে কারো 500, কারো 200, কারো 1000, কারো 1500, কারো 3000 লাগছে। আচ্ছা বলুন তো, একজন কাউন্সিলর কত টাকা মায়না পায় জানেন কি? পৌরসভা তাকে তার বরাদ্দ, যেটা মায়না বলতে ভাতা, যে ভাতাটি দেয়, আগে ছিল 5000, 5000 থেকে 6000, তারপর 7000, 7000 পরে হয়তো এখন 8000, 9000, বেশি হলে ম্যাক্সিমাম হলে 10000 হয়েছে। তা তার কাছে যদি প্রতিনিয়ত প্রতি 4 জন মানুষও যায়, 500 টাকা করেও যদি দিতে হয় 2000 টাকা, তাহলে মাসে কত হচ্ছে? 60,000। তাহলে এবার বলুন, যে ব্যক্তি ভাতা পায় 8-10 হাজার টাকা, সে বাকি 50,000 টাকা কোথার থেকে জোগাড় করবে? যদি না দিতে পারে, ওই কাউন্সিলরকে অযোগ্য বলছেন, আঙ্গুল তুলে বলছেন ফালতু লোক, সাধারণ মানুষের পিছনে খরচা করতে পারে না, অযোগ্য কাউন্সিলর। কাউন্সিলর দায়বদ্ধতা এই কথাগুলো শুনে অভ্যস্ত, তাকে হাই প্রোফাইল হতে হবে, সমাজের চোখে ভালো থাকতে হবে। তিনি কী করছেন? পকেট থেকে মানি ব্যাগটা বের করে দিচ্ছেন। খুব ভালো কাউন্সিলর। গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একটা রেওয়াজ হয়ে গেছে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া অনুষ্ঠান করে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, সে যে দলেরই হোক, আমি কোনো পার্টিকুলার কোনো দলের কথা বলছি না। তাতে কি করে, ওই পৌর প্রতিনিধি যারা আছে 25 জন 30 জন, তাদের ইনভাইট করে, তাদের একটা করে গিফট দেয়, তারা 2-4 কথা বলেন এবং তাদের মিষ্টির প্যাকেট থেকে পয়েন্ট বা একটা করে গিফট দেয়। তাতে দেখা যায় এক একটা কাউন্সিলরের পিছনে কেউ যার যেরকম ক্ষমতা, কেউ 1000 টাকা যায়, কারো 5000, কারো 10,000, কারো 20,000ও করে। ভাবুন তো কত টাকার খেলা। তারপর প্যান্ডেল আদি, লাইট সজ্জা, চেয়ার টেবিল, খাওয়া দাওয়া, টিফিন, জল, পানীয় জলের ব্যবস্থা, এই তো গেল। প্লাস এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনায় এক একটি ছাত্রছাত্রীর পিছনে 500 টাকার একটি গিফট ধরে নিন, 100 ছাত্রছাত্রীর পিছনে কত টাকা যাচ্ছে একবার ভেবে দেখুন তো। ধরে নিলাম 50,000 টাকা, মানে টোটাল অনুষ্ঠানটা আমি সমগ্র খরচা নিয়ে ধরে নিলাম 2 লাখ টাকা খরচা হলো। তো উনি তো ভাতা পান মাসে 8 থেকে 10,000 টাকা। এই 2 লাখ টাকার খরচাটা কোথা দিয়ে করবে? না করতে পারলেই তো আমরা আঙুল তুলে বলি অযোগ্য কাউন্সিলর। ভেবে দেখেছেন একবার? তাকে অযোগ্য বলার আগে আমরাই তৈরি করছি তাকে, যে তাকে সে করাপশন করুক বা তোলা তুলুক, মানে তাকে সেই রাস্তায় আমরাই ঠেলে দিচ্ছি, এগুলো করতে হবে। এরপর আরেকটি কথা বলতে যাচ্ছি, যেটা হলো আমরা কোনো সময় এটা খেয়াল করি না, আমরা বিধায়ক এবং এমএলএদের অনেক উচ্চস্থান দিয়ে থাকি, আর কাউন্সিলরদের বাড়ির ফ্যামিলির মতন যে যা পারি বলি, যে যেভাবে পারি আদায় করি। এছাড়া কাউন্সিলরের প্রতিনিয়ত অনেক রকম খরচা আছে, আমি যদি সে তুলে ধরি তার লিস্ট শেষ হবে না। কাউকে হয়তো একটি অ্যাম্বুলেন্স বুক করে দিল, সেই অ্যাম্বুলেন্সের ভাড়াটা কাউন্সিলরের পকেট থেকে দিয়ে দিল। এরকম বহু রকম সাহায্য আদি তাকে করতে হয়।
তাহলে প্রতিনিয়ত যদি প্রতিদিন 2000 টাকা করে ধরি আমি তার খরচা, এবং একটি গাড়ি নিয়ে সারা ওয়ার্ড ঘুরে বেড়ায় তেল পুড়িয়ে, তার খরচা মানে পার ডে যদি তার 3000 টাকা খরচা হয়, মানে 90,000 টাকা পার মান্থ খরচা। এই খরচাটা তো সরকার দেয় না তাদেরকে, তাহলে সে কোথার থেকে নেবে? চুরি করবে, না নিজের বাড়ি বিক্রি করবে, না নিজেকে বন্ধক দেবে? আমরা কিন্তু এই বিবেচনা করি না। এবার অযোগ্য বলছেন আপনি কিসের জন্য? সে হয়তো অনেক কাজ করে উঠতে পারেনি তার জন্য, কিন্তু করাপশনটা কিন্তু তাকে করতে হয় এই কারণেই, সে রাস্তার থেকে হোক, যে দিক থেকে হোক, তোলা তুলে হোক, বড় প্রমোটারদের থেকে হোক, বড় ব্যবসাদারদের থেকে হোক, যাদের থেকেই নেই না কেন, চাঁদা হিসাবে হোক বা ফোন করে চায়, যেভাবেই চায়, এই খরচাগুলো পূরণ করার জন্য তাকে করতে হয়। যে করতে পারে তাকে সেই এলাকার মানুষ বলে যোগ্য কাউন্সিলর, আর না করতে বলে অযোগ্য মানুষ হিসাবে গণ্য হয়। পরের বারে আর তার জেতার জায়গায় থাকে না। এইবার আর একটি ভয়ানক কথায় যাচ্ছে, এলাকার পরিষেবা, এই জল, পানি ব্যবস্থা, নানারকম লাইট, রাস্তাঘাট যদি খুব যে ওয়ার্ডে ভালো হয় তার নাম ডাক খুব হয়, আর যে কমজোরি কাউন্সিলর হয় হয়তো অতটা ডেভেলপ না হলে তাকেই গালিগালাজ করতে হয়, বা পরের বছর সে হেরেও যায়। আচ্ছা, কেন আমরা কাউন্সিলরকে দায়ী করি বলুন তো? কেননা এখন সর্বদলের ক্ষেত্রে একটি জিনিস হয়ে গেছে, এই যে বিধায়ক বা এমএলএদের যে ভোট হয়, এই ভোটটা করা থাকে কাউন্সিলরদের, তাদের দায়িত্ব থাকে। তারা ভোটার লিস্ট নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, তারা মানুষের প্রতিটি ঘরে গিয়ে হাত জোর করে ভোট চায়। আমরা হয়তো অনেক সময় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি বিধায়কের ভোটের সময় হাত জোর করছেন, সেটা কিন্তু খানিকের 2-1টি জায়গায়, সে কিন্তু ডোর টু ডোর যায় না। কিন্তু কাউন্সিলরদের মাথার উপরে দায়িত্ব থাকে যে তোমার এলাকায় এত ভোটের মধ্যে তুমি আমাকে কত লিড দেবে। সে শাসক দলের ক্ষেত্রে তো বেশি, কেননা তারা শাসকে রয়েছে এবং তাদেরই কাউন্সিলর রয়েছে। এবং সর্বদলের ক্ষেত্রে এই বিধায়করা কিন্তু এই কাউন্সিলরদের উপর দায়িত্ব দেয় যে তোমার এলাকার থেকে তুমি কত ভোটে লিড দেবে। তা ভাই বিধায়ক তুমি হয়েছ, তোমার ভোটের সময় যদি 500 ভোটেও লিড দিয়ে থাকে ওই কাউন্সিলরটা, সব থেকে বড় তো দায়বদ্ধতা তুমি তো মানুষকে কথা দিয়েছিলে যে আপনার এলাকার ডেভেলপ আমি করব, এবং এই ডেভেলপের জন্য হিউজ পরিমাণে অর্থ তুমি পেয়ে থাকো। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে নখদর্পণে আছে তোমার ওয়ার্ডটা। অনেক তো বিধায়ককে চেয়ারম্যান প্লাস বিধায়কও আছে, তিনি তো নখদর্পণে আমার এই পৌরসভার যদি 25টি ওয়ার্ড থাকে, তাহলে এই 25টি ওয়ার্ডের অবস্থান কী আছে, কোথায় কি খরচা করতে হবে না করতে সব জানে। কিন্তু অ্যালটমেন্টের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে কেন হয়? কারণ এখানে লবিবাজি হয়, এবং কে কতটা বাহুবলী সেই হিসাবে তার ওয়ার্ডে অ্যালটমেন্ট করে, কিন্তু দোষারোপ হয় কাউন্সিলর। ধরুন পাশের ওয়ার্ডটি খুব ঝাঁকজমক, আরেকটি পাশের ওয়ার্ড সেখানে সেরকম কাজ হয়নি। কেন হবে এরকম? অ্যালটমেন্টটা একরকম হবে না কেন? এবং এর জন্য যদি দায়ী থাকে চেয়ারম্যান বা বিধায়ক বা এমপি, তারা অ্যালটমেন্টটা যদি সঠিক করে, মানুষকে পরিষেবা দিতে চায়, সব মানুষকে সমান পরিষেবা দিতে চায়, তাহলে অ্যালটমেন্টটা সব জায়গায় সমান হবে, এবং যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি করবে। কিন্তু দেখা যায় তা না, যেখানে পিচের উপর আবার পিচ হচ্ছে, অথচ পাশের ওয়ার্ডই হয়তো হাঁটু সমান গাড্ডা হয়ে রয়েছে, কাউন্সিলর 1000 বার চেয়ারম্যানকে বলছে, বিধায়ককে বলছে, এমপি বলছে কর্ণপাত নেই, কেননা ওকে অযোগ্য ধরে নিয়েছে। কারণ হচ্ছে এর পিছনে একটি কারণ, ওখানে এমন একটি জাতিগত হোক বা যে কোনো পর্যায়ের এমন একটি কমজোরি আছে, জানে ওখানে সেরকম আমরা ডেভেলপ না করলেও ওখান থেকে আমাদের জিত নিশ্চিত, তাই সেখানে ভালো ডেভেলপ হয় না। এর জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে, এবং সাধারণ মানুষকে বুঝতে হবে কেন হচ্ছে না, তাদেরকে প্রতিবাদী হতে হবে। শুধু কাউন্সিলরকে দায়ী করলে হবে না। একটা কাউন্সিলর সামান্য পয়সা পায়, এবং জানেন একটা বিধায়ক যা পায়, একবার যদি বিধায়ক হতে পারে তার সারা লাইফ চলে যাবে। সেটা নিয়ে পরে কোনো দিন ভিডিও করব। সে কত টাকা ভাতা পায়, সে কত টাকা উন্নয়নের জন্য পায়, সে কি খরচা পায়, এবং সে কি বহন করতে পারে। আরে প্লেন ভাড়া থেকে শুরু করে, ট্রেন ভাড়া থেকে শুরু করে, আবাসন থেকে শুরু করে বহু কিছু পায় যা কাউন্সিলররা চোখেও দেখে না, তাদের কাছে সেটা দুঃস্বপ্ন। অতএব আপনি যদি দায়ী করেন
এক নিজেকে দায়ী করতে পারেন, অতএব চেয়ারম্যানকে দায়ী করতে পারেন, বিধায়ককে দায়ী করতে পারেন, আপনার এলাকার এমপিকে দায়ী করতে পারেন। কিন্তু আমরা কি করি, কাউন্সিলরদের দিকে আঙুল তুলি এবং কাউন্সিলরদের থেকেই সব কিছু আমরা চাই, চাহিদা পূর্ণ করতে চাই। কারণ আপনার একটি সার্টিফিকেট দরকার, আপনি এমএলএর কাছে যাবেন না, আপনি ওই কাউন্সিলরের থেকে নেবেন। তুমি জোগাড় করে দাও আমাকে এমএলএ সার্টিফিকেটটা, এমপির সার্টিফিকেটটা তুমি জোগাড় করে দাও। অতএব সে তখন সুপারিশ করে গিয়ে নিয়ে এসে আপনাকে পৌঁছে দিচ্ছে। পরিষেবাটা কিন্তু 100% আপনার কাউন্সিলর দিচ্ছে, কিন্তু আপনার এমপি এমএলএরা দিচ্ছে না। কারণ এরা বড় হনু, এরা বড় নেতা, তাই এরা জেনেও অনেক এলাকাকে বঞ্চিত করে রাখেন, সঠিক পরিষেবাটা দেন না। কিন্তু আমরা সবসময় দায়ী করি কাউন্সিলরদের, এবং কাউন্সিলরদের যখন তখন বলে ফেলি যে করাপ্টেড, টাকা পয়সা সব খেয়ে নিয়েছে, তাই এলাকার কাজ হয়নি। এই প্রশ্নটা করাটা ভুল যে টাকা পয়সা খেয়ে নিয়েছে। কারণ বরঞ্চ যদি অ্যালটমেন্ট হয়, যদি 10 লাখ টাকার কাজ অ্যালটমেন্ট হয়, সেটা যদি টেন্ডার ডেকে সেই কাজটি হয়, সেই কাজটি যখন এলাকায় হবে, তাই সেই সইটা করার সময় কাউন্সিলর বলতে পারে, যিনি কন্ট্রাক্টর আছে, যে ভাই আমার পার্টি ফান্ডে হোক বা আমার এই কাউন্সিলর এটি চালাবার জন্য আমাকে কিছু অনুদান বাবদ তুমি এই সই করে দিচ্ছি, 10,000 টাকা ডোনেশন দিয়ে যাও। কিন্তু তিনি কিন্তু এই নয় যে কোনো কাউন্সিলরকে ক্যাশ টাকা দিয়ে নিয়ে দিচ্ছে, তুমি এই 5 লাখ টাকা নাও, তোমার এলাকার গিয়ে কাজ করো, এরকমের কিন্তু ব্যবস্থা নেই। তাহলে কি করে টাকা নিয়ে খেয়ে নেয় কাউন্সিলর, কাজ করে না? আপনারাই একবার বিবেচনা করুন। এরকম হয় না যে কাউন্সিলর টাকা নিয়ে খেয়ে নিল, কাজ করলো না, এইভাবে হয় না। আর যদি হয়ে থাকে তাহলে পুরো সিস্টেমটাই গলত হতে হবে, কেননা একা তো হতে পারে না। যেখান থেকে টাকা আসে, যেখান থেকে পাস হয়, যেখান থেকে টেন্ডার পাস হবে, সব A to Z সবাই গলত। তাহলে আর সবাই গলতভাবে কোনোদিন হয় না। এগুলো আমাদের জানা দরকার সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের সঠিক জায়গায় প্রতিবাদটা করা উচিত এবং আমাদেরকে সচেতন হওয়া দরকার। এই সচেতন করার জন্যই শুধু কাউন্সিলরকে দায়ী করে আমরা উল্টোপাল্টা কথা বললাম, নিজেদের কার্যসিদ্ধিও হলো না, এলাকার ডেভেলপও হলো না, এবং আমরা সম্পূর্ণ চাহিদাটা কি কাউন্সিলরের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছি। এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, আমার মাকে হসপিটালে ভর্তি করে দাও, অ্যাম্বুলেন্সের ভাড়া দাও, আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করে দাও, ওর বই খাতা কিনতে পারছি না তার জন্য অনুদান দাও, আমার এই রোগটা হয়েছে তার জন্য কিছু আমাকে অনুদান দাও, আমার কালকের অমুকের অপারেশন রয়েছে এখানে কিছু দাও, অমুকের বাবা মারা গেছে সেখানে একটু সাহায্য করো, অমুকের মেয়ের বিয়ে আছে সেখানে সাহায্য করো। এরকম নানা রকম কার্যকলাপ কাউন্সিলরের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে যে কাউন্সিলর আমাদেরকে দিয়ে সাহায্য করবে। আপনি ভাবুন তো, এমনও কাউন্সিলর আছে যিনি কাউন্সিলর হয়েছেন, তিনি কাউন্সিলর হওয়ার পূর্বে হয়তো 15,000 টাকা বেতনের কোনো চাকরি করতেন, তাকে মানুষ ধরে ধরে ভোটে দাঁড় করে দিয়েছেন, জিতেও গেছেন। এবার বলুন তার সংসারটি নুন আনতে পান্তা ফুরোতো, সে এইবারে ভোটে দাঁড়িয়ে জিতেছে, সে কি করে এলাকার প্রতি মাসে 50 থেকে 60,000 70,000 টাকা খরচা করবে প্রতি মাসে? কোথার থেকে পাবে? আমরা আশা করি তার থেকে করে গিয়ে তার প্রতি আবেদনটা কাটে। একটি বিধায়ক তার অফিসে যে ছেলেটি রাখে, মানে সেক্রেটারির মতন, ফাইল দেখবে, কাগজপত্র গুছাবে, এইসব যারা করবে, পিএ বলতে পারেন এক কথায়, সেটা পর্যন্ত সরকারি অনুমোদিত এবং সে সরকারি রিক্রুটমেন্ট হিসাবে চাইতে পারে বিধায়ক এবং তার অফিসের জন্য, এবং করেও থাকেন বিধায়করা, এবং তার জন্য একটা আলাদা মায়না অ্যালটমেন্ট করে সরকার। কিন্তু একটা কাউন্সিলরের অফিসে প্রচুর কাজ, সেও তো পিএ রাখেন, তার মায়নাটা কে দেয়? তার মায়নাটা কিন্তু ওই কাউন্সিলরকে দিতে হয়। এখনকার কাউন্সিলররা কি করে, সে যে ভাতাটা পায় সেই ভাতাটি ওই ছেলেটির হাতে তুলে দেয়। জানেন এগুলো? অনেকেই জানেন না, কিন্তু কাউন্সিলরের দিকে আঙুল তুলি। তাই আজ থেকে উচিত কাউন্সিলরের কাছে যে আবদারগুলো আমরা করার জন্য কাউন্সিলর বানিয়েছি, রাস্তাঘাট, জল, কল, এইসবের জন্য আমরা আবেদন করব, কিন্তু আমরা এই সাহায্য আদি চাওয়াটা আমরা বন্ধ করা উচিত। কেননা এই যে ডিমান্ডটা কোথার থেকে পূর্ণ করবে, এটা আমার স্বচক্ষে দেখা এবং নিজের অনুভূতি থেকে বলছি। আমি প্রতিনিয়ত অনেক কাউন্সিলরের অফিসে বসে এইসব জিনিসগুলো আমি নিজস্ব কাজের প্রয়োজনেই গেছি, গিয়ে এই জিনিসগুলো দেখেছি, এবং অনেক কাউন্সিলর আমার কাছে দুঃখ প্রকাশ করেছে এই নিয়ে, যে বলো ভাই, আজকের যদি আমি কোনো ব্যবসাদারের থেকে কিছু ডোনেশন চাই বা এই চাই, আমি
দুর্নীতিগ্রস্ত হয়ে যাব, আখ্যা নেব, কিন্তু আমি এই খরচাটা কোথার থেকে বহন করব? এ তো আশা করে বসে আছে যে ওর মার ট্রিটমেন্ট এর এখন খরচা লাগবে 30,000, যেন ওকে আমি 10,000 টাকা দিয়ে সাহায্য করি। আর যদি না করি তাহলে কি মন্তব্য করতে পারে জনগণ, সেটাও তুমি নিজের চোখে দেখো। তো এরকম আমরা কাউন্সিলরকে দুর্নীতিগ্রস্ত আমরা এক অংশে আমরা বানাচ্ছি, আর এক অংশে বানাচ্ছে কারা? যারা এদেরকে ইউজ করে, এই কাউন্সিলরদের মাথার উপর ভর করে যারা এমপি এমএলএ হচ্ছে তারা। কিন্তু মাঝখানে এই যে মানে ঘানি টানছে কাউন্সিলররা। এবার এক অর্থে বলতে পারেন কাউন্সিলর হয়েছে কেন? আরে ভাই, কাউন্সিলর যখন হয়েছে তখন তো এটাও না যে এই সব পরিষেবা দিতে হবে। কাউন্সিলর তো এইসব পরিষেবা দেওয়ার জন্য নয়। এবং ওই যে বললাম, আমরা কোনো অপরাধ করি, অন্যায় করি, যাই করি না গিয়ে কাউন্সিলরের কাছে সাপোর্ট চাই, প্রশাসন যাতে আমাদের উপরে প্রহার না করে। আমরা তার জন্য পুলিশের দিকে আঙুল তুলি, আবার বলি নেতারাই এরকম দুর্নীতিগ্রস্ত, নেতারাই ছাড়িয়ে দেয়। কারণ অনেক বাবা মাই গিয়ে তখন ওই নেতাদের পায়ে পড়েন তার ছেলেমেয়েরা মারাত্মক কোনো অন্যায় করলে। তাই আজকের ভিডিওটি আরও অনেক আলোচনা করা, এরপরে এমপি এমএলএদের নিয়ে বলবো। এমপি এমএলএরা কত টাকা পান, কি করেন তারা। হয়তো অনেকেই ভাববেন যে আপনার চ্যানেলে এইসব নিয়ে আলোচনা করছেন, আপনি তো কোনো তাহলে দলের হয়ে। আমি কোনো দলের হয়ে বলিনি, এটি পার্টিকুলারই এক একটা মানুষের কর্মকাণ্ড তুলে ধরছি, যেটা অনেক সাধারণ মানুষরা জানে না, তাই সেটা তুলে ধরলাম। একটি কাউন্সিলর তার কী এখতিয়ার আছে, তিনি কী পান, কী ক্ষমতা আছে। আর পঞ্চায়েত সদস্য তার তো আরও দুরবস্থা, মাত্র 3,000 টাকা মায়না পায়। 3,000 টাকা মায়না বলাটা ভুল আমার, ভাতা। 3,000 টাকায় কী হয় বলুন? ডেলি 100 টাকা, তার হয়তো পঞ্চায়েত অফিসে যেতে আসতে ডেলি 100 টাকা খরচা হয়। এরকম বহু উদাহরণ আছে যেগুলো আপনাদের সামনে পরে এক এক করে আলোচনা করব। বিধায়ক সম্বন্ধে, পঞ্চায়েত সম্বন্ধে, পঞ্চায়েত মেম্বার সম্বন্ধে, পঞ্চায়েত প্রধান সম্বন্ধে, পৌর প্রধান সম্বন্ধে, এবং আরও সিআইসি মেম্বারদের সম্বন্ধে, যারা জল দপ্তর, যারা কল দপ্তর সামলাচ্ছেন, এরকম তাদের সম্বন্ধেও করব, তারা কি পান এবং আমাদের সমাজটা কীভাবে হয়। এতে কি হবে, এটা পরে আপনি হয়তো মনে করছেন আমার এই কথা শুনে, তাহলে এই সরকার চেঞ্জ করে, এই বোর্ড চেঞ্জ করে ওই পার্টির বোর্ডকে আনবো, ওদেরকে ভোট দেব। আপনি কংগ্রেস আনুন, সিপিএম আনুন, বিজেপি আনুন, তৃণমূল আনুন, যাকেই আনুন না কেন, সিস্টেমটা একই। সিস্টেম কিন্তু একই চলতে থাকবে। কাউন্সিলরদের ক্ষেত্রে কিন্তু পেনশন নেই, আর কাউন্সিলরদের ক্ষেত্রে কিন্তু এই নেই যে সে যে কোনো অনুদান সরকার থেকে পাবে, পৌরসভার থেকে তাকে দিয়ে দেবে। তাই ভিডিওটা কেমন লাগলো, এবং আমার যদি কোনো কথাবার্তায় ভুল থাকে এবং আমি যদি কোনো ভুল বার্তা দিয়ে থাকি, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট করবেন, এবং আমি তার উত্তর দেব। যদি আমার ভুল থাকে মাথা নত করে অন্যায় স্বীকার এবং ভুল স্বীকার চেয়ে নেব। ধন্যবাদ।